أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমরা আলোচনা করেছিলাম কত 456 ধারা পর্যন্ত, 456। আজকে আমরা দণ্ডবিধিরই কয়েকটা ধারা আলোচনা করব, তারপরে যদি পারি সড়ক পরিবহন আইনের 3টা ধারা আছে শেষ করে দেব। না পারলে তাড়াহুড়ার দরকার নেই, থাক যেমন আছে তেমন থাক, চলতে থাক, ইনশাল্লাহ দেখা যাক। আজকে আমরা 390 ধারা থেকে রিভিশন করব। 390 ধারা, এই ধারাগুলো কি মনে আছে না ভুলে গেছেন? করি স্যার মাঝে মাঝে। অবশ্যই পড়বেন, না পড়লে কিন্তু ভুলে যাবেন। দণ্ডবিধির 390 390 ধারায় আছে দস্যুতা। দস্যুতার শাস্তি 392, 393, 394 আর 397, 398। ডাকাতি 391, শাস্তি 395, 396, 397, 398, 400, 402। ধারা 401, 401-এও বলা হয়েছে চুরি এবং দস্যুতার উদ্দেশ্যে যদি দলবদ্ধ হয় তাহলে তার শাস্তি। ডাকাতের শাস্তি 395, 395-তে ডাকাতের শাস্তি 396, খুন সহ ডাকাতের শাস্তি 397, 397-তে বলা হয়েছে যদি দস্যুতা অনুষ্ঠানগুলো যদি মারাত্মকভাবে বা গুরুতর জখম সহকারে যদি দস্যুতা বা ডাকাত অনুষ্ঠান করা হয় তাহলে শাস্তি কত 397। 398, 398-তে বলা হয়েছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যদি ডাকাতি অনুষ্ঠান যদি করা হয় অথবা দস্যুতার মতো অপরাধ যদি অনুষ্ঠান করা হয় তাহলে তার শাস্তি 398। 399-তে ডাকাতির মতো অপরাধ অনুষ্ঠানের জন্য যদি উদ্যোগ গ্রহণ করা হয় অথবা চেষ্টা করা হয় তাহলে শাস্তি 399। ধারা 400-তে বলা হয়েছে ডাকাতের দলভুক্ত হওয়া। ধারা 401 চোরের অথবা দস্যুতার দলবদ্ধ হওয়া। ধারা 402 বলা হয়েছে ডাকাতের উদ্দেশ্যে কোনো একটা জায়গায় সমবেত হওয়া। ধারা 402। 403 অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎকরণ। 404 মৃত ব্যক্তির সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎকরণ। এই 404 ধারা গুরুত্বপূর্ণ, এটা থেকে যে কোনো সময় প্রশ্ন হয় যে মৃত ব্যক্তির সম্পত্তি যদি কোনো ব্যক্তি কি করে আত্মসাৎ করে তাহলে তার শাস্তি কত ধারায়? দণ্ডবিধির 404 ধারায় ওই ব্যক্তির শাস্তি। ধারা 405 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। ধারা 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ শাস্তি। ধারা 407, 407-এ বলা হয়েছে বাহক, ঘাটোয়াল অথবা গুদাম রক্ষক কর্তৃক যদি বিশ্বাসঘাতকমূলক অপরাধ করা হয় তাহলে তার শাস্তি। ধারা 407। ধারা 408-এ বলা হয়েছে কেরানি অথবা চাকর কর্তৃক। ধারা 409 সরকারি কর্মচারী, ব্যাংকার, বণিক, আড়তদার, গুদামের মালিক, বণিক প্রতিনিধি, তারপর আপনার এই সকল জাতীয় যে সকল ব্যক্তি আছেন তারা যদি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেন, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ জনক যদি কোনো অপরাধ করেন তাহলে তার শাস্তি। ধারা 409। ধারা 410 চোরাই মাল। ধারা 411 অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করার শাস্তি। ধারা 412 ডাকাতির মালামাল অসাধুভাবে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে তার শাস্তি। ধারা 412। 413-তে বলা হয়েছে চোরাই মাল ক্রয় এবং বিক্রয় করার শাস্তি। ধারা 414-14-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি চোরাই মাল নষ্ট করার ক্ষেত্রে, গোপন করার ক্ষেত্রে অথবা চোরাই মাল আপনার হস্তান্তর করার ক্ষেত্রে যদি সহায়তা করে তাহলে তার শাস্তি। ধারা 414। ধারা 415, 15-তে বলা হয়েছে প্রতারণা, প্রতারণার সংজ্ঞা, প্রতারণা কি বা প্রতারণা বলতে কি বোঝায়। ধারা 416। 16-তে বলা হয়েছে অপরের রূপ ধারণ পূর্বক যে প্রতারণা করা হয় তার সংজ্ঞা। ধারা 416। ধারা 417, 417-তে বলা হয়েছে প্রতারণার শাস্তি। ধারা 419। ধারা 419-এ বলা হয়েছে অপরের রূপ ধারণ পূর্বক যদি কোনো প্রতারণা করা হয় তাহলে তার শাস্তি। ধারা 419। ধারা 420, 420 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট থেকে কোনো মূল্যবান দলিল, কোনো মূল্যবান জামানত, কোনো মূল্যবান বস্তু এবং অর্থ এই জাতীয় কোনো জিনিস যদি গ্রহণ করে, গ্রহণ করার পর যদি সেই জিনিসটা দিতে যদি অস্বীকার করে অথবা গড়িমসি করে বা দিতে যদি না চায় তাহলে তার শাস্তি। ধারা 420। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অসাধুভাবে যদি কি করে, প্রতারণা করার উদ্দেশ্যে যদি কোনো মূল্যবান সম্পদ, মূল্যবান বস্তু, সেটা যে কোনো মূল্যবান সম্পদ হতে পারে, গাড়ি বাড়ি, কোনো অর্থ সম্পদ হতে পারে, স্থাবর অস্থাবর যে কোনো সম্পদ হতে পারে, অথবা
অর্থ সম্পদ হতে পারে গ্রহণ করার পর। গ্রহণ করার পর মানে সুন্দরভাবে বুঝাবে, বোঝানোর পরে এমন ভাবে অর্থটা গ্রহণ করবে, সে জানে যে অর্থটা সে দেবে না বা দেওয়ার মতো তার ক্ষমতা নাই, কিন্তু সে বুঝাবে, বোঝানোর পরে অর্থটা গ্রহণ করবে, গ্রহণ করার পর সে যদি ফেরত দিতে না চায় বা ফেরত দিতে যদি গড়িমসি করে তাহলে তার অপরাধ ধারা 420/20। চিটিংবাজ, ফাঁকিবাজ বা ফাঁকিবাজ সংক্রান্ত যে অপরাধ সেটা ধারা 420। ধারা 425, 25 ধারায় বলা হয়েছে অনিষ্ট। অনিষ্ট শাস্তি ধারা 426। ধারা 426। ধারা 427 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 50 টাকা অথবা 50 ঊর্ধ্ব যে কোনো পরিমাণ টাকার যদি অনিষ্ট সাধন করে তাহলে তার শাস্তি ধারা 427। ধারা 428 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 10 টাকা, 10 টাকা, ধারা 428 10 টাকা না, ধারা 428। ধারা 428 কত, 10 টাকা? 10 টাকা মূল্যের কোনো প্রাণী যদি কোনো ব্যক্তি হত্যা করে অথবা বিকলাঙ্গ করে তাহলে তার শাস্তি ধারা 428। আর ধারা 429 বলা হয়েছে 50 টাকা সমমূল্যের কোনো প্রাণী যদি কোনো ব্যক্তি বা কোনো জন্তু যদি কোনো ব্যক্তি হত্যা করে অথবা বিকলাঙ্গ করে তাহলে তার শাস্তি ধারা 429। আর ধারা 435, 435 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি 100 টাকা মূল্যের সমমূল্যের যদি ক্ষতি করে অথবা ফসলি জমি যার মূল্য 10 টাকা হতে পারে এমন কোন সম্পত্তি, ফসলি সম্পত্তি যদি আগুন দ্বারা যদি নষ্ট করে বা অগ্নিকাণ্ডের মাধ্যমে যদি নষ্ট করে অথবা বিস্ফোরক কোনো পদার্থের মাধ্যমে যদি নষ্ট করে তাহলে তার শাস্তি ধারা 435। ধারা 426 ধারায় অনিষ্টর শাস্তি, অর্থাৎ যে ব্যক্তি অনিষ্ট করে তার শাস্তি ধারা 426। 427 ধারায় বলা হয়েছে 50 টাকার যে ক্ষতি করে। 428 ধারায় বলা হয়েছে 10 টাকা মূল্যের কোন জন্তু যদি কোনো ব্যক্তি হত্যা করে বা বিকলাঙ্গ করে তাহলে তার শাস্তি ধারা 428। 429-এ 50 টাকা মূল্যের বা সমমূল্যের যদি কোনো জন্তু বা কোনো প্রাণী যদি কোনো ব্যক্তি হত্যা করে অথবা 50 টাকা মূল্যের কোনো প্রাণী যদি কোনো ব্যক্তি বিকলাঙ্গ করে বা করার চেষ্টা করে তাহলে সেই ব্যক্তির শাস্তি ধারা 429। আর ধারা 435, 435-এ বলা আছে যদি কোনো ব্যক্তি 100 টাকা সমমূল্যের যদি ক্ষতি করে অথবা 10 টাকা সমমূল্যের যদি কোনো ফসলি জমির যদি ক্ষতি করে বা ফসলের যদি ক্ষতি করে তাহলে ওই ব্যক্তির শাস্তি ধারা 435। ধারা 441, ধারা 441 থেকে ধারা 446 পর্যন্ত সংজ্ঞা: অপরাধমূলক, অপরাধমূলক অনধিকার প্রবেশ, তারপরে অপথে গৃহপ্রবেশ, অনধিকার গৃহপ্রবেশ, এই প্রবেশ সংক্রান্ত সংজ্ঞা ধারা 441 থেকে ধারা 446। তারপর 447 থেকে শাস্তি। তাহলে ধারা 441, 441 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক কোথাও যদি প্রবেশ করে বা অবস্থান করে, সেটা বেআইনি হোক অথবা আইনি ভাবে হোক, আইনি ভাবে অবস্থান করার পর যদি কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে অথবা যদি কোনো ব্যক্তিকে হুমকি দেখায়, মান সম্মানে যদি হানি করে, মানহানি করে অথবা বিরক্তি সৃষ্টি করে তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করে বলে গণ্য হবে। ধারা 441। ধারা 442, 442 ধারায় বলা হয়েছে অনধিকার গৃহে প্রবেশ, যেখানে প্রবেশ করার অধিকার আপনার নয়, আপনি যদি সেই জায়গায় যদি প্রবেশ করেন তাহলে আপনার সেটা কি হবে, অনধিকার গৃহে প্রবেশ হবে। ধারা 442। ধারা 443, ধারা 443-এ বলা হয়েছে সংগোপনে অনধিকার গৃহ প্রবেশ। সংগোপনে অর্থাৎ গোপনে আপনি এমন ভাবে গৃহপ্রবেশ করবেন যে গৃহপ্রবেশের ফলে ওই বাড়ির মালিক, ওই বাড়ির যে দারোয়ান থাকবে অথবা ওই বাড়ির যে পরিচালনাকারী ব্যক্তি থাকবে বা দায়িত্বরত ব্যক্তি থাকবে বা যে ব্যক্তি ওই বাড়ি বা গৃহের কি করবেন, পরিচালনায় থাকবেন, সে ব্যক্তি যদি বুঝতে না পারে তাহলে সেটা কি হবে, সংগোপনে গৃহপ্রবেশ। আর রাত্রিবেলায় সংগোপনে গৃহপ্রবেশের প্রবেশের সঙ্গে ধারা 444। ধারা 444। ধারা 445, 445 ধারায় বলা হয়েছে অপথে গৃহপ্রবেশ। অপথে গৃহপ্রবেশটা কখন হবে, যদি আপনি কোনো বাড়িতে 6টি পন্থার একটা পন্থা অবলম্বন করে যদি প্রবেশ করেন তাহলে সেটা হবে কি, অপথে গৃহ প্রবেশ। ধারা 445। 1 নম্বর, শীত কেটে যদি কোনো ঘরে বা কোনো বাড়িতে বা কোনো গৃহে যদি আপনি প্রবেশ করেন তাহলে সেটা হবে কি, অপথে গৃহপ্রবেশ। তারপরে মানুষ যেখান দিয়ে যে রাস্তা দিয়ে ঢোকার কথা সে রাস্তা দিয়ে যদি না ঢুকে আপনি কোনো দেওয়াল টপকান
অথবা আপনি যদি মই দিয়ে কোনো গৃহে যদি প্রবেশ করেন, সেটা হবে কি অপথে গৃহপ্রবেশ। যে পথ খোলা বাড়ির মালিকের ইচ্ছায় নাই, অনিচ্ছাকৃত ভাবে সেই পথ যদি আপনি খুলে যদি প্রবেশ করেন বা সেই পথ দিয়ে যদি আপনি প্রবেশ করেন, তাহলে সেটা হবে কি অপথে গৃহপ্রবেশ। আপনি ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যদি গৃহে প্রবেশ করেন, তাহলে সেটা হবে কি অপথে গৃহপ্রবেশ। বল প্রয়োগ করে যদি গৃহপ্রবেশ করেন, সেটাও হবে অপথে গৃহপ্রবেশ। তালা ভেঙে যদি আপনি গৃহপ্রবেশ করেন, সেটাও হবে কি অপথে গৃহপ্রবেশ। অথবা এমন ভাবে আটকানো আছে, সেই আটকানো গেট যদি আপনি খুলে অথবা অন্য কোনো পন্থায় যদি সেই গেট যদি আপনি মুক্ত করেন, মুক্ত করে যদি আপনি ওই গৃহে যদি বা বাড়িতে যদি প্রবেশ করেন, তাহলে সেটা হবে কি অপথে গৃহপ্রবেশ। তাহলে কোনো ব্যক্তি যদি এই 6টি পন্থার একটি পন্থা অবলম্বন করে যদি কোনো গৃহে প্রবেশ করে, তাহলে সেই ব্যক্তি অপথে গৃহপ্রবেশ করেছে বলে গণ্য হবে। ধারা 445। ধারা 446 46-এ বলা হয়েছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ। যদি কোনো ব্যক্তি এই অপথে গৃহপ্রবেশটা যদি রাত্রিবেলায় যদি ঘটায়, তাহলে তার শাস্তি ধারা তাহলে তার সংজ্ঞা ধারা 446 রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশের সংজ্ঞা। ধারা 447 অনধিকার গৃহপ্রবেশের শাস্তি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অনধিকার যদি গৃহপ্রবেশ করে, তাহলে তার শাস্তি ধারা 400 অপরাধমূলক অনধিকার প্রবেশ করে, তাহলে তার শাস্তি ধারা 447। ধারা 447 441 ধারার শাস্তি, অর্থাৎ অপরাধমূলক অনধিকার যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, তার শাস্তি ধারা 447। আর ধারা 448টা হবে আপনার 442 ধারায় যে বলা হয়েছে অনধিকার গৃহ প্রবেশ। 441 ধারার শাস্তি 447 ধারায়। আর 442 ধারার শাস্তি অর্থাৎ অনধিকার গৃহপ্রবেশ, যদি কোনো ব্যক্তি অনধিকার গৃহপ্রবেশ করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 448। কত ধারা? ধারা 448। ধারা 449 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি অনধিকার গৃহপ্রবেশ করে, তাহলে তার শাস্তি ধারা 449। ধারা 450 বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি অনধিকার গৃহপ্রবেশ করে, তাহলে তার শাস্তি ধারা 450। ধারা 451 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি কোনো গৃহে প্রবেশ করে, তাহলে তার শাস্তি ধারা 451। ধারা 451। এখানে যদি কোনো ব্যক্তি শুধু কারাদণ্ডে দণ্ডনীয় নয়, যদি চুরি করার উদ্দেশ্যে যদি অনধিকার প্রবেশ করে, তাহলে তার শাস্তি কত ধারায়? ধারা 451। ধারা 451। ধারা 453। ধারা 453 সংগোপনে। সংগোপনে যদি কোনো ব্যক্তি কোনো গৃহে প্রবেশ করে, অনধিকার প্রবেশ করে, অথবা অপথে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, অর্থাৎ 443 এবং 445 ধারার শাস্তি ধারা 453। ধারা 453, 443 ধারা এবং 445 ধারার শাস্তি ধারা 453। ধারা 454 ধারায় বলা হয়েছে যদি 456 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রাত্রিবেলায় অনধিকার প্রবেশ করে, অথবা অপথে যদি গৃহ প্রবেশ করে, অর্থাৎ 444 এবং 446 ধারার শাস্তি। তাহলে 443, 445 আর 444, 446 এই দুই ধারার শাস্তি ধারা 456। ধারা 456। তো ধারা 441 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করে, তাহলে তার সংজ্ঞা ধারা 441, শাস্তি ধারা 447। ধারা 442 ধারায় বলা হয়েছে অনধিকার যদি গৃহ প্রবেশ করে, তাহলে তার সংজ্ঞা ধারা 442, শাস্তি ধারা 448। সেই সাথে মৃত্যুদণ্ডের জন্য 49, যাবজ্জীবন কারাদণ্ডে 50। আর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠান করার জন্য এবং সেই সাথে যদি চুরির মতো অপরাধ অনুষ্ঠান করার জন্য যদি অনধিকার গৃহ করে, তার শাস্তি ধারা 451। ধারা 443 ধারায় বলা হয়েছে কোনো জায়গায় অনধিকার প্রবেশ করা হয়, তাহলে তার শাস্তি ধারায় 455 ধারায়। সেই সাথে যদি কোনো ব্যক্তি অপথে গৃহ প্রবেশ করে, অর্থাৎ যে পথ দিয়ে প্রবেশ করার কথা সেই পথ দিয়ে প্রবেশ না করে যদি অপথে গৃহ প্রবেশ করে, তাহলে তার শাস্তি হবে ধারা 453।
ধারা 444, 44 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি রাত্রিবেলায় যদি সংগোপনে অনধিকার প্রবেশ করে অথবা রাত্রিবেলায় অপথে যদি গৃহপ্রবেশ করে তাহলে তার শাস্তি ধারা 456। ধারা 456। আজকের নতুন পড়া ধারা 461, ধারা 462। ধারা 461। 461 ধারায় বলা হয়েছে দুইটা কথা, একটাই জিনিস, কথা দুইটা। ধারা 461, সম্পত্তি ধারণকারী কোনো পাত্র অসাধুভাবে ভেঙে ফেলা। সম্পত্তি ধারণকারী, সম্পত্তি ধারণ করে এমন কোন পাত্র। এখন সম্পত্তি ধারণ করে কোন সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। কারণ স্থাবর সম্পত্তি তো ধারণ করা সম্ভব না। যদি কোনো ব্যক্তি অস্থাবর সম্পত্তি ধারণ করে এরূপ কোনো পাত্র যদি ভেঙে ফেলে অসাধুভাবে, যেটা সাধুভাবে না অসাধুভাবে যদি ভেঙে ফেলে, তাহলে তার শাস্তি ধারা 461। ধারা 461, যে ব্যক্তি অসাধুভাবে অনিষ্ট করার জন্য বা ক্ষতি সাধন করার জন্য বা ক্ষতি সাধন করার উদ্দেশ্য সহকারে কোন সম্পত্তি ধারণকারী অথবা সম্পত্তি ধারণ করে এরূপ কোন বদ্ধ পাত্র যদি ভেঙে ফেলে অথবা বদ্ধ পাত্রর মুখ যদি উন্মুক্ত করে, তাহলে ওই ব্যক্তি কি করছে? অপরাধী হয়েছে। কি জন্য অপরাধী হয়েছে? অসাধুভাবে কোনো বদ্ধ পাত্র সম্পত্তি ধারণ করে এরূপ কোনো পাত্র যদি কোনো ব্যক্তি অসাধুভাবে ভেঙে ফেলে অথবা মুখ যদি খুলে ফেলে বা উন্মুক্ত যদি করে নেয়, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবে ধারা 461। আর ধারা 462 একই কথা, ওই বদ্ধ যে পাত্র থাকবে সে পাত্রর অধিকার হয়ে দায়িত্বপ্রাপ্ত হয়ে যদি কোনো ব্যক্তি কি করে সেই বদ্ধ পাত্র যদি ভেঙে ফেলে অথবা উন্মুক্ত করে অথবা খুলে ফেলে, তাহলে তার শাস্তি ধারা 462। এখন একটু বোঝা দরকার বদ্ধ পাত্র কি, আর বদ্ধ পাত্রটা কিভাবে খুলবে, কেন খুলবে, কিভাবে উন্মুক্ত করবে বা কিভাবে ভেঙে ফেলবে। এখানে বদ্ধ পাত্র বলতে আমরা বুঝতে পারি এমন কোনো পাত্র, যেমন আপনার মাটির ব্যাংক। আমরা মাটির ব্যাংকে কি করি? টাকা পয়সা ধারণ করি, সেখানে টাকা পয়সা রাখি, রেখে হয়তো নিজের গুছানোর জন্য রেখে দেই বা কোনো একটা কাজে লাগাবো এমন কোনো কাজের জন্য কি করা হয়, এরও রেখে দেওয়া হয়। অথবা আগের যুগের মানুষ দেখা যেত যে মাটির পাতিলের ভিতরে বা বিভিন্ন গ্রামে বড় বড় পাতিল দেখা যেত, সে পাতিলের ভিতরে কি টাকা সংরক্ষণ করে রেখে দিত। এখন ব্যাংক যেগুলা, এগুলা তো এই ব্যাংকটা তো আপনার ভেঙে ফেলা যাবে অথবা ব্যাংকটা কি করা যাবে, ব্যাংকের যে একটা মুখ আছে যেটা দিয়ে টাকা ঢোকানো হয়, এই টাকাটা এই মুখটা কি করা যাবে, বড় করা যাবে, এটা উন্মুক্ত করা যাবে। ঠিক আছে। এখন কোন ব্যক্তি যদি এই ব্যাংক যদি কোনো ব্যক্তির দখল হতে নিয়ে যদি অসাধুভাবে তার ক্ষতি করার জন্য বা ক্ষতি করার উদ্দেশ্যে এই ব্যাংক যদি ভেঙে ফেলে অথবা সে জানে যে এই ব্যাংকের ভিতরে টাকা পয়সা আছে অথবা দামি কোনো জিনিস আছে অথবা এমন কোনো পাত্র নিছে, সে পাত্রের ভিতরে মনে করেন যে ভালো দামি কোনো জিনিস থাকতে পারে অথবা কোনো সম্পত্তি থাকতে পারে, সেই সম্পত্তির ক্ষতি করার জন্য অসাধুভাবে ক্ষতি করার জন্য, ক্ষতি বলতে কি, সে নিয়ে নিল সেই ভিতরে যা থাকলো, ভিতরে যা কিছু পাওয়া গেল, সেই জিনিসগুলো ওই ব্যক্তি নিয়ে নিল। এই নিয়ে নেওয়ার উদ্দেশ্যে বা ক্ষতি করার উদ্দেশ্যে বা ক্ষতি করার জন্য যদি কি করা হয়, অসাধুভাবে যদি সেই বদ্ধ পাত্র যদি ভেঙে ফেলা হয় অথবা বদ্ধ পাত্র যদি মুখ খোলার মতো অবস্থায় থাকে বা উন্মুক্ত করার মতো কোনো অবস্থা থাকে, কোনো কিছু দিয়ে যদি বাঁধা থাকে, কাপড় হোক অথবা অন্য কোনো জিনিস হোক, সেই জিনিসটা যদি খোলা যায়, উন্মুক্ত করা যায়, তাহলে সেই ব্যক্তির অপরাধ হবে ধারা 461। কত ধারায়? ধারা 461। আর 462 ধারায় একই কথায় বলা আছে, শুধু বলা আছে মনে করেন যে আবু তাহের বাইরে একটা বদ্ধ পাত্র আছে, সে বদ্ধ পাত্রটার ভিতরে মনে করেন যে টাকা আছে, টাকা আছে, পয়সা আছে বা সোনা দানা আছে বা অনেক কিছুই মনে করেন যে বা ভালো কোনো সম্পত্তি আছে। ঠিক আছে। সে বদ্ধ পাত্রর সম্পত্তিটি কি করছে, সে এনামুল ভাইকে দিছে যে ভাই এটা তুই রাখ, আমি একটু 2-4-5 দিনের জন্য বাইরে থেকে ঘুরে আসতেছি, আমি বাইরে থেকে ঘুরে এসেছি। এই যে একটা দায়িত্ব দেওয়া হলো, অথবা চাকর থাক বা কেরানি থাক, মনে করেন যে কোনো একজন ব্যক্তিকে কি করা হলো, একটা দায়িত্ব দেওয়া হলো যে ভাই তুমি এই জিনিসটা দেখে রাখো, বা ভাই তুমি আমার এই বাড়িটা একটু দেখে রাখো, আমি 2-4 দিন পরে আসতেছি বা আমি একটু বাইরে গেলাম, তুমি একটু দেখো। এখন দেখার জন্য এই দায়িত্বপ্রাপ্ত হয়ে বা রক্ষণাবেক্ষণের জন্য ভারপ্রাপ্ত হয়ে, মানে আপনাকে সোজা কথা টোটালি আপনাকে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে, মানে ওই জিনিসটার এখন দায়ভার আপনার।
কোনো কিছু যদি হয় সেটার দায়ভার আপনার। আপনি দায়িত্বপ্রাপ্ত হয়ে বা আপনি রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত হয়ে এরূপ অবস্থায় যদি কোনো বদ্ধ পাত্র অসাধুভাবে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য বা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে আপনি যদি এই মর্মে বিশ্বাস করেন যে ওর ভিতরে টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, বা ভালো কোনো জিনিস আছে, দামি জিনিস আছে, সেই জিনিসটার ক্ষতি করার উদ্দেশ্যে যদি আপনি ওই বদ্ধ পাত্র যদি ভেঙে ফেলেন অথবা ওই বদ্ধ পাত্র যদি মুখটা যদি আপনি উন্মুক্ত করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 462। কত ধারায়? ধারা 462। তাহলে 461 ধারায় হবে কি, আপনার কোনো দায়িত্ব এখানে নাই। আপনি কি করছেন, একটা বদ্ধ পাত্র পাইছেন, পাওয়ার সাথে সাথে আপনি কি করছেন, সেটা ভাঙে ফেলছেন, অথবা একটা বদ্ধ পাত্র কি করছেন, আপনি উন্মুক্ত করছেন। আপনি জানেন যে তার ভিতরে টাকা পয়সা আছে বা টাকা পয়সা থাকতে পারে, এরকম আপনি বিশ্বাস করেন বা বিশ্বাস করার মতো কোনো কারণ আছে, তাহলে আপনি সেই জিনিসটা যদি ভেঙে ফেলেন অথবা উন্মুক্ত করেন, উন্মুক্ত মাধ্যমে অথবা ভেঙে ফেলার মাধ্যমে যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন হয়, তাহলে আপনার অপরাধ হবে ধারা 461। আর ধারা 462 বলা হয়েছে, যদি আপনি ওই বদ্ধ পাত্র সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত হয়ে যদি সেই জিনিসটা যদি আপনি খুলে ফেলেন বা ভেঙে ফেলেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 462। ধারা 462। ধারা 461, ধারা 462 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 461, ধারা 465 কি বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা আছে? ইনামুল ভাই, আমার কথা বোঝা যায়? বোঝা যায় স্যার। 61, 62 দ্বারা বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই, আরেকবার একটু করে দিন, চালিয়ে দিন। 161 হলো বদ্ধ পাত্র। বিষয়টা কি, মূল বিষয়টা হলো একটা বদ্ধ পাত্র, যার ভেতরে কি যে কোনো ধরনের সম্পত্তি থাকতে পারে, সেটা টাকা পয়সা থাকতে পারে, সোনা দানা থাকতে পারে, বা অন্য কোনো মূল্যবান সম্পত্তি থাকতে পারে। যদি কোনো ব্যক্তি এই ক্ষতি সাধন করার উদ্দেশ্যে অসাধুভাবে এই বদ্ধ পাত্র যদি ভেঙে ফেলে, এখন একজন মানুষ বদ্ধ পাত্র কেন ভাঙবে? ভাঙ্গার উদ্দেশ্য কি? ওই বদ্ধ পাত্রে যা কিছু পাওয়া যাবে সেটা সে নিয়ে নেবে। তাছাড়া তো বদ্ধ পাত্র ভাঙ্গার কোনো কারণ নাই। এখন আমি দেখলাম যে আমার প্রতিবেশী ব্যক্তি, কোনো একজন ব্যক্তি কি করে, তার বাড়িতে একটা মাটির অথবা কাঠের অথবা অন্য কোনো প্লাস্টিকের কি আছে, একটা টাকা রাখার ব্যাংক আছে, টাকা জমানোর একটা ব্যাংক আছে। আমি জানি বা আমি দেখছি বা আমি লক্ষ্য করছি, কারণ প্রতিবেশী হলে কি যাওয়া আসা স্বাভাবিক, যাওয়া আসা করা যায়। এখন আমি দেখছি বা আমি জানি যে তার বাড়িতে একটা অমুক জায়গায় একটা কি আছে, ব্যাংক আছে। এখন সেই ব্যাংকটা আপনি কি করলেন, নিলেন, বা সেই ব্যাংকটা আপনি বাড়ির পাশে মনে করেন যে, বা কোনো ছেলেপেলের হাতে মনে করেন যে পাইলেন, সে পাওয়ার পরে আপনি কি করলেন, সেই ব্যাংকটা মনে করেন ভেঙে ফেললেন, বা ব্যাংকটা আপনি কি করলেন, উন্মুক্ত করে ফেললেন। উন্মুক্ত করে যদি আপনি কি করেন, ওই উন্মুক্তর মাধ্যমে যদি ওই ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তির ব্যাংকটা ছিল সেই ব্যক্তির যদি
ক্ষতি হয়, অর্থাৎ ওর ভিতরে যদি টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে, এই থাকার কারণে যদি ওই ব্যক্তির ক্ষতি হয়, তাহলে আপনি কি করলেন? বদ্ধপাত্র ভাঙ্গার কারণে, বদ্ধপাত্র ভাঙ্গার কারণে বা উন্মুক্ত করার কারণে যে অপর ব্যক্তির ক্ষতি হলো, অসাধুভাবে যে ক্ষতিটা আপনি করলেন, তাহলে আপনার অপরাধ হবে ধারা 461। আর ধারা 462-তে বলা হয়েছে, এই বদ্ধ পাত্র যদি আপনার দায়িত্বে থাকে বা আপনার যদি রক্ষণাবেক্ষণের যদি দায়িত্ব প্রাপ্ত যদি হন, আপনার দেখাশোনার যদি দায়িত্ব হয় যে এই বদ্ধ পাত্রটা আপনার কাছে রেখে দিলাম। যেমন ব্যাংকে টাকা পয়সা রাখা হয় না, মানুষ সুইস ব্যাংকে টাকা পয়সা রাখে, কেন রাখে? নিরাপদে রাখার জন্য, টাকাটা নিরাপদে রাখার জন্য। এখন দেখা গেল যে আপনার কাছে আমি একটা ব্যাংক দিলাম বা একটা বদ্ধ পাত্র দিলাম, পাত্র দিয়ে বললাম যে ভাই একটু দেখাশোনা রাখো, আমি 2 দিন পরে আসতেছি বা কিছু সময় পরে আসতেছি, আমি তোমার থেকে নেবনি। এখন এই যে আমি দিলাম, দেওয়ার পরে কি মনে করেন যে আমি এনামুল ভাইকে দিলাম, এনামুল ভাই কি একটা দায়িত্ব পাইলেন, এই পাত্রটা দেখার একটা দায়িত্ব পাইলেন। এই দায়িত্ব পাওয়ার পর যদি আপনি বদ্ধ পাত্র যদি ভেঙে ফেলেন অথবা উন্মুক্ত করেন, আপনি যদি আমার ক্ষতি সাধন করার জন্য যদি কি করেন, এই বদ্ধপাত্র ভাঙেন বা উন্মুক্ত করেন অসাধুভাবে, তাহলে আপনার শাস্তি হবে ধারা 462। অর্থাৎ এটা বদ্ধ পাত্র সংশ্লিষ্ট অপরাধ, বদ্ধ পাত্র সংশ্লিষ্ট অপরাধ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য অসাধুভাবে কোনো বদ্ধ পাত্র যদি ভেঙে ফেলে অথবা মুক্ত করে অথবা উন্মুক্ত করে, তাহলে ওই ব্যক্তিকে অপরাধ হবে ধারা 461। আর একই কথা বলা আছে, ওই বদ্ধ পাত্রে যদি দায়িত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ দায়িত্ব যদি তার কাঁধে যদি দায়িত্ব থাকে পাত্রটা দেখাশোনা করার জন্য বা রক্ষণাবেক্ষণ করার জন্য, যে কোনো বিপদ আপদ যেন ওই পাত্রের উপরে না হয়, সেক্ষেত্রে যে আপনার যে গ্রামের যেটা কথা বলে যে বেড়ায় খ্যাত খায়, বেড়া দিলাম খ্যাত রক্ষা করার জন্য, এখন দেখি বেড়ায় খ্যাত খায়, ঠিক সেম হয়েছে। এই পাত্রটা হলো দেওয়া হয়েছে যে ভাই তুমি পাত্রটা একটু দেখে রাখো, এখন পাত্রটা সে দেখা বাদ দিয়ে পাত্রটা সে নিজেই ভাঙ্গে ফেলছে। সে যদি নিজেই ভাঙ্গে ফেলে এবং অসাধুভাবে যদি ভাঙে, অসাধুভাবে ভাঙলে তো অবশ্যই আরেকজনের ক্ষতি হবে, এই ক্ষতির কারণে তার অপরাধটা হবে। যদি সে দায়িত্বপ্রাপ্ত হয়ে ভাঙে তাহলে 462। তাহলে 461 দ্বারা যদি এমনি ভাঙে, আর 462 দ্বারা যদি দায়িত্বপ্রাপ্ত দায়িত্বমুক্ত হয়ে যাবে। নিয়ে অথবা রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত হয়ে যদি ভেঙে ফেলে, তাহলে তার শাস্তি ধারা 462। তাহলে 61, 62 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, না স্যার, সমস্যা নেই। বোঝা গেছে স্যার, বোঝা গেছে। 463 ধারা, ধারা 462 প্রশ্ন হয় না, কিন্তু এগুলা সংক্রান্ত অপরাধ আছে, এগুলা সংক্রান্ত অপরাধ আছে। ধারা 463, 63-তে বলা হয়েছে জালিয়াতি। এখন জালিয়াতি, জালিয়াতি বলতে কি বোঝায়? জালিয়াতি বলতে কি বোঝায়? আসলে জালিয়াতি বলতে মূল যে বিষয়, এখানে দুইটা, জালিয়াতির দুইটা উপাদান। মনে রাখবেন জালিয়াতির উপাদান কয়টি? দুইটি। জালিয়াতির আবশ্যকীয় উপাদান হলো দুটি, আর জালিয়াতির মোট উপাদান হলো 5টি। মোট উপাদান 5টি। জালিয়াতি কাকে বলে বা জালিয়াতি বলতে কি বোঝায় বা কিভাবে আমরা জালিয়াতি বুঝবো যে এটা জালিয়াতি? জালিয়াতির উপাদান: কোনো ভুয়া দলিল তৈরি করা, কোনো ভুয়া দলিল তৈরি করা। মানে আপনার জালিয়াতি করতে গেলে অবশ্যই কোনো ডকুমেন্টস তৈরি করতে হবে বা অবশ্যই কোনো ডকুমেন্টস থাকবে। জালিয়াতি সংক্রান্ত যাই কিছুই হোক, আপনার ডকুমেন্টস সংক্রান্ত হতে হবে, দলিল সংক্রান্ত হতে হবে, বা এই সংশ্লিষ্ট এই সংশ্লিষ্ট যে কোনো ডকুমেন্ট সংক্রান্ত আপনার অপরাধটা হবে জালিয়াতি। তাহলে জালিয়াতি অপরাধ অন্য কোনো সম্পর্কে কিছু সম্পর্কেই হবে না, অন্য কোনো সম্পত্তি সম্পর্কে হবে না, এই না কিছু না। আপনার যা কিছুই হবে জালিয়াতি হবে, প্রত্যেকটা জিনিসই হবে একটা ডকুমেন্টস এর উপরে, একটা কাগজ কলমের উপরে। কথা বুঝতে পারছেন? জালিয়াতিটা হবে কাগজ আর কলমের উপরে। উপরে। এখন কোনো ব্যক্তি যদি ভুয়া দলিল যদি তৈরি করে, যার উদ্দেশ্য থাকবে নিম্নরূপ, যার উদ্দেশ্য হবে নিম্নরূপ: 1, জনসাধারণ বা কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা, জনসাধারণ অথবা কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা। ভুয়া দলিলই তো মানুষ তৈরি করে ক্ষতি করার জন্য। আমি একটা ভুয়া দলিল তৈরি করলাম যে জাকারিয়া ভাই আমাকে 5 ডিসি জায়গা লেখা দিয়েছে, ঠিক আছে, আমাকে 5 ডিসি জায়গা লেখা দিয়েছে, এই সংক্রান্ত আমি একটা ভুয়া দলিল তৈরি করলাম, জাকারিয়া ভাইয়ের ভুয়া স্বাক্ষর নিলাম, এই নিলাম সেই নিলাম, নিয়ে মনে করেন যে আমি জমি
দখলে চলে গেলাম। এখন এই যে দলিলটা যে আমি তৈরি করলাম, এই দলিল যদি আদালতে যদি সাবমিট করি বা দেখাই, এই দলিল টিকবে? এই ভুয়া দলিল টিকবে? কখনোই টিকবে না। যখন এটা ভুয়া হিসেবে প্রমাণিত হবে তখনই কি হবে আপনার, আমি আমি যে জালিয়াতি করছি এই জালিয়াতির বিষয়টা প্রমাণিত হবে আদালতে। জালিয়াতির বিষয়টা প্রমাণিত হবে ধারা 400। 463। আর এই প্রমাণিত হওয়ার পরে আমার শাস্তি হবে ধারা 465, জালিয়াতির শাস্তি। জালিয়াতির সংজ্ঞা ধারা 465, আর জালিয়াতির শাস্তি ধারা 400। এখন আমার অপরাধের ক্ষেত্রে ধারা হবে কত? যদি প্রশ্ন 65। হয় যে রাকিব এনামুলের সাথে জালিয়াতি করছে, এখানে রাকিবের শাস্তি কি? অপরাধ কি? যখনই এই ধরনের প্রশ্ন হবে তখনই উত্তর হবে রাকিব যেহেতু জাকারিয়ার সাথে জালিয়াতি করছে তাহলে রাকিব দণ্ডবিধি আইনের 465 ধারা অনুযায়ী অপরাধ হবে। এখানে কিন্তু সংজ্ঞার উত্তর দেওয়া যাবে না, তো সংজ্ঞা 463 ধারায় অপরাধ। এখানে অপরাধটা হবে কত ধারা? 465। আপনার যখন মামলা রুজু হবে, মামলা রুজু হওয়ার ক্ষেত্রেও 465 ধারায় মামলা রুজু হবে। আর যদি বলে যে জালিয়াতি কি, জালিয়াতি বলতে কি বোঝায়, জালিয়াতি কাকে বলে, বা জালিয়াতি সম্পর্কে কিছু বলো, ধারা 463। উত্তর এই তারপর সংজ্ঞা নিচে দণ্ডবিধি আইনের ধারা 463। তাহলে জালিয়াতির উপাদান হলো 5টি। জালিয়াতির উপাদান, মূল উপাদান 2টি, আর জালিয়াতির উপাদান হলো 5টি, কিন্তু এর ভিতরে মূল উপাদান 2টি। তাহলে যদি কোনো ব্যক্তি ভুয়া দলিল বা মিথ্যা দলিল যদি তৈরি করে যার উদ্দেশ্য নিম্নরূপ, কোনো ব্যক্তির বা জনসাধারণের ক্ষতি সাধন করা, কি করা? কোনো ব্যক্তির অথবা নির্দিষ্ট কোনো ব্যক্তির অথবা জনগণের বা জনসাধারণের কোনো ক্ষতি সাধন করা। 2, কোনো দাবি বা কারো সত্য সমর্থন করা। এখন আমি প্রথমে বললাম যে আমি জাকারিয়া ভাইয়ের নামে কি করছি, আমি একটা ভুয়া দলিল তৈরি করছি যে জাকারিয়া ভাই 5 ডিসি জায়গায় আমাকে লেখা দিচ্ছে। আমি এইটা কি করবো, আমি ওই যে ভুয়া দলিলটা তৈরি করছি 5 ডিসির জন্য, এই 5 ডিসির বিষয়ে আমি কি করব, 5 ডিসি আমি দাবি করব, বা 5 ডিসি যে সত্য থাকবে, অধিকার থাকবে, সে অধিকার আমি কি করব, আদায় করার জন্য চেষ্টা করব। তাহলে কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য অথবা জনসাধারণের ক্ষতি করার জন্য। দ্বিতীয় বিষয়টি হলো কোনো দাবি অথবা কোনো সত্য সমর্থন করার জন্য। তৃতীয় বিষয়টি কোনো ব্যক্তিকে তার সম্পত্তি পরিত্যাগ করার জন্য। এখন আমি যদি দাবি করি তাহলে জনবল নিয়ে যদি জাকারিয়া ভাইয়ের জমিতে যদি আমি যাই, তাহলে জাকারিয়া ভাই সেই জমি ত্যাগ করতে বাধ্য থাকবে, কারণ সে তো ওর জমির জন্য মরবে না। সে তো মরবে না, সে কি করবে, আমাকে জায়গাটা ছেড়ে দেবে। তাহলে 3টা গেল। প্রথম উদ্দেশ্য কোন ব্যক্তির ক্ষতি সাধন করা অথবা জনসাধারণের ক্ষতি করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো কোনো দাবি প্রতিষ্ঠা করা বা কোনো সত্য সম্পর্কে সমর্থন করা। তৃতীয় বিষয়টি হলো এই দাবির দ্বারা অথবা কোনো ব্যক্তিকে সম্পত্তি পরিত্যাগ করতে বাধ্য করা, কোনো ব্যক্তির সম্পত্তি পরিত্যাগ করা। তারপর চতুর্থ বিষয়, কোন স্পষ্ট বা পরোক্ষ চুক্তিতে গ্রহণ করানো, কোন স্পষ্ট বা পরোক্ষ চুক্তিতে গ্রহণ করানো। এখন আমি দাবি প্রতিষ্ঠা করলাম, আমি এই করলাম সেই করলাম, করার পরে যখন আমি শুনতেছি না বা সে শুনতেছে না বা সে বুঝতেছে না, তখন কি করবে, তারা দুজন মিলে একটা পরোক্ষ চুক্তিতে আসবে। তারপরে 5 নাম্বারটা হলো প্রতারণা করা বা করা যাইতে পারে এই উদ্দেশ্যে ভুয়া দলিল তৈরি করা। তাহলে আমি দলিল তৈরি করব কি কি জন্য? কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য। ওই দলিল যে বিষয়ের জন্য আমি তৈরি করব সেই বিষয়টার বিষয়ে আমি দাবি উত্থাপন করার জন্য, ওই বিষয়ে সত্য উত্থাপন করার জন্য, অথবা ওই সম্পত্তি সম্পর্কে অপর কোনো ব্যক্তির পরিত্যাগ করার জন্য। মানে যে ব্যক্তির সম্পত্তি সেই ব্যক্তি সেই সম্পত্তি পরিত্যাগ করবে, অথবা আমার সাথে কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো চুক্তি চুক্তি সে কি করবে, গ্রহণ করবে। আর আমি যে এই দলিল তৈরি করব, এই দলিলটা অবশ্যই প্রতারণা করার উদ্দেশ্যে, অথবা প্রতারণা করা যাইতে পারে বা প্রতারণা করা যাবে এই উদ্দেশ্যে যদি আমি তৈরি করি, তাহলে সেটা অবশ্যই জালিয়াতি হবে ধারা 463। আর জালিয়াতির যে মূল 2টি বিষয় আছে, এই মূল 2টি বিষয় হলো, প্রথম বিষয়টি হলো মিথ্যা দলিল তৈরি করতে হবে বা মিথ্যা দলিল প্রস্তুত করতে হবে। আর দ্বিতীয় বিষয়টি হলো প্রতারণামূলক অভিপ্রায় নিয়ে কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে করতে হবে ধারা 463। তাহলে আমি যখন তৈরি করব, তৈরি করার উদ্দেশ্যই তো কোনো ব্যক্তির ক্ষতি সাধন করা।
আমার দাবি প্রতিষ্ঠা করা, অথবা আমার যুক্তি গ্রহণ, তার কোনো যুক্তি গ্রহণ করা। আর আমি এই দলিল তৈরি করবো অথবা প্রস্তুত করব অপর কোনো ব্যক্তির সাথে প্রতারণা করার জন্য, অথবা প্রতারণা করা যেতে পারে এই উদ্দেশ্যে এই দলিলটা তৈরি করা যেতে পারে। ধারা 463। এগুলো হলো উপাদান, উপাদান বুঝালাম। এখন সংজ্ঞা, সংজ্ঞাটা আপনি কিভাবে দিতে পারেন? সংজ্ঞা দেবেন, যে ব্যক্তি জনগণ অথবা কোনো নির্দিষ্ট ব্যক্তি বিশেষের ক্ষতি বা অনিষ্ট করার জন্য কোনো দাবি অথবা অধিকার সমর্থন করার জন্য কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি, কোনো ব্যক্তিকে তার নিজের সম্পত্তি পরিত্যাগ করার জন্য অথবা প্রতারণা করা যেতে পারে বা প্রতারণা করা যাবে, এরূপ উদ্দেশ্যে যদি কোনো মিথ্যা দলিল বা কোনো ভুয়া দলিল যদি তৈরি করা হয় বা দলিলের কোনো অংশ বিশেষ যদি প্রস্তুত করা হয়, তাহলে তাকে জালিয়াতি বলে। ধারা 463। এখানে দলিল সম্পূর্ণই ভুয়া বানাইতে হবে এরূপ না, আপনি দলিলের এমন কোনো একটা জায়গায় মিথ্যা কিছু কথা ঢুকিয়ে দিলেন বা মিথ্যা কোনো জিনিস প্রস্তুত করলেন, বা দলিলের এমন কোনো অংশে মিথ্যা কোনো জিনিস প্রস্তুত করলেন যার ফলে কোনো ব্যক্তির ক্ষতি হলো বা কোনো জনসাধারণের ক্ষতি হলো, তাহলে সেটাই কি হবে? আপনার জালিয়াতি হবে। ধারা 463। কত ধারা? ধারা 463। আর যে ব্যক্তি জালিয়াতি করবে, জালিয়াতির মতো অপরাধ অনুষ্ঠান করবে, অথবা জালিয়াতি যদি প্রমাণ হয়, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 465। কত? ধারা 465। ধারা 464। 464 ধারায় বলা হয়েছে মিথ্যা দলিল প্রস্তুত করা বা মিথ্যা দলিল তৈরি করা। সংজ্ঞা: মিথ্যা দলিল প্রস্তুত করা অথবা মিথ্যা দলিল তৈরি করার সংজ্ঞা। এখন মিথ্যা দলিল বলতে কি বোঝায়? এতক্ষণ তো জালিয়াতি শুনলাম, জালিয়াতির ভিতরে মিথ্যা দলিল একটা উপাদান। মিথ্যা দলিল কি? মূল উপাদান। কোনো ব্যক্তি যদি মিথ্যা দলিল তৈরি করে বা মিথ্যা দলিল যদি প্রস্তুত করে, সেটা হলো কি হবে? অবশ্যই জালিয়াতি হবে। আসলে মিথ্যা দলিল আছে, মিথ্যা দলিলটা কি? যে দলিল সত্য নাই সেটাই তো মিথ্যা, নাকি? জি স্যার, সত্য ধারা হলো। 465। মিথ্যা দলিল, মিথ্যা দলিল বলতে কি বোঝায়? যে ব্যক্তি কোনো দলিল বা উহার কোনো অংশ বিশেষ, যে ব্যক্তি কোনো দলিল মানে সম্পূর্ণ দলিল অথবা দলিলের কোনো অংশ বিশেষ অসাধুভাবে, প্রতারণামূলক ভাবে প্রস্তুত করে, স্বাক্ষর করে, সিলমোহর করে বা সম্পাদন করে অথবা সম্পাদিত হয়েছে বলে বিশ্বাস করেন, যদিও উক্ত দলিল বা দলিলের কোনো অংশ বিশেষ উহা প্রতীয়মান ব্যক্তি কর্তৃক সম্পাদন করা হয় নাই, তাহলে উক্ত ব্যক্তি মিথ্যা দলিল প্রস্তুত করেছেন বলে গণ্য হবে। ধারা 464। কত ধারায়? ধারা 464। সত্যি। একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দেই। ধারা 464। মনে করেন এনামুল ভাই আর এখানে তাহের ভাই, তাহের ভাই কোর্টে গেছেন, কোর্টে যায় সুন্দর করে একটা দলিল তৈরি করছেন। দলিল তৈরি করে সুন্দর করে এনামুল ভাইয়ের স্বাক্ষর দিয়েছেন, এনামুল ভাইয়ের সিলমোহর দিয়েছেন, সিলমোহর টিলমোহর সবকিছু দিয়ে নিয়ে চলে আসেন। এখন আপনি নিজে নিজে বিশ্বাস করতেছেন যে এই স্বাক্ষর এনামুল ভাইয়ের, এই সিলমোহর এনামুল ভাইয়ের, ঠিক আছে, এটা আপনি বিশ্বাস করতেছেন। কিন্তু আপনি স্বাক্ষর তো এনামুলের না, এই স্বাক্ষর এনামুলের না, এই সিলমোহরও এনামুলের না। আপনি জেনে শুনে বুঝে যদি এই প্রতারণা করার উদ্দেশ্যে বা ক্ষতি করার উদ্দেশ্যে যদি কি করেন, এই দলিল প্রস্তুত করেন অথবা এই দলিল যদি আপনি তৈরি করেন, তাহলে আপনি কি করছেন? মিথ্যা দলিল তৈরি করেছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনি জানেন যে এই দলিলটা সত্য নয়, তাহলে যে দলিল আপনি প্রস্তুত করছেন অথবা দলিলের যে অংশ আপনি প্রস্তুত করছেন, তাহলে সেই দলিল কি হবে? মিথ্যা দলিল হিসেবে গণ্য হবে। ধারা 464। ধারা 464। মিথ্যা দলিলের ক্ষেত্রে কিছু বিষয় আছে। মিথ্যা দলিল একটু মনে রাখেন, সেই ব্যক্তি মিথ্যা দলিল প্রস্তুত করেন, কোন ব্যক্তি? সেই ব্যক্তি মিথ্যা দলিল প্রস্তুত করেন যিনি কোন দলিল
বা দলিলের কোনো অংশবিশেষ অসাধুভাবে অথবা প্রতারণামূলকভাবে কি করেন, নিজেই স্বাক্ষর করেন অথবা অপর কোনো ব্যক্তি দ্বারা স্বাক্ষর করান, নিজে সিলমোহর করেন অথবা অপর কোনো ব্যক্তিকে দ্বারা কি করেন, সিলমোহর করান, অথবা সম্পাদন করেন, অথবা অন্য কোনো চিহ্ন প্রদান করেন। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দলিল বা দলিলের অংশবিশেষ যে প্রস্তুত করা হয়, স্বাক্ষরিত করা হয়, সিলমোহরকৃত করা হয় অথবা সম্পাদিত করা হয়, সম্পাদিত হয়েছে বলিয়া বিশ্বাস করা হয়, কিন্তু উপরোক্ত ওই ব্যক্তি জানেন, যে ব্যক্তি এই দলিলটা প্রস্তুত করছেন, সিলমোহর করছেন, অঙ্কিত করছেন বা আপনি সম্পাদিত করছেন, সেই ব্যক্তি জানেন যে এই স্বাক্ষর সিলমোহর কোনো কিছুই ওই ব্যক্তি, যে ব্যক্তির নামে স্বাক্ষর সিলমোহর করা হয়েছে, সেই সংশ্লিষ্ট ব্যক্তি কি করে নাই, এই সিলমোহর করে নাই, স্বাক্ষর করে নাই, তাহলে ওই দলিলটা অবশ্যই কি হবে, মিথ্যা দলিল নামে অভিহিত হবে। ধারা 464। ধারা 464-র আরেকটা বিষয় আছে, দলিল প্রস্তুত হওয়ার পর অসাধুভাবে উহা পরিবর্তন করাকেও মিথ্যা দলিল হিসেবে গণ্য করা হয়, বা মিথ্যা দলিল প্রস্তুত করা হয়, বা মিথ্যা দলিল যে প্রস্তুত করা হয় তাকে মিথ্যা দলিল বলা হয়। অর্থাৎ দলিল একটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, কি হয়েছে, সম্পূর্ণ দলিল তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর অসাধুভাবে যদি ওই দলিল পরিবর্তন করা হয়, অসাধুভাবে যদি ওই দলিল পরিবর্তন করা হয়, তাহলে সেই দলিল কি হবে, মিথ্যা দলিল নামে অভিহিত হবে। ধারা 464। ধারা 464 আরো একটা অংশ আছে, এই অংশটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। মানসিক অপ্রকৃতিস্থতা, অর্থাৎ পাগল জাতীয় ব্যক্তি, পাগল জাতীয় ব্যক্তি অথবা প্রমত্ততার কারণে অথবা নেশাগ্রস্ত হওয়ার কারণে অথবা প্রতারিত অবস্থায় দলিলের বিষয়বস্তু বা উহা পরিবর্তনের প্রকৃতি বুঝতে অক্ষম জানিয়া কোনো ব্যক্তিকে দলিলে যদি স্বাক্ষর করানো হয়, সিলমোহর করানো হয় অথবা সম্পাদন বা পরিবর্তন করতে যদি বাধ্য করা হয়, তাহলে তাকে কি বলা হয়, জালিয়াতির শামিল বলা হয়। কিন্তু এটাও কি হবে, ওই দলিল যদি প্রস্তুত করা হয় সেই দলিল মিথ্যা দলিল নামে অভিহিত। দেখা গেল আপনার ভাই, গ্রাম অঞ্চলে জমি জমা নিয়ে ভাইদের মাঝে ভালো একটা সমস্যা হয়। এখন দেখা গেল আপনার ভাই একটা নেশাগ্রস্ত, আপনার ভাই একটা পাগল, অথবা আপনার ভাই একটা বুঝতে অক্ষম, ছোট, বয়স কম। এই অবস্থায় যদি আপনি কি করেন, ওই মানসিক যে ভারসাম্যহীন অর্থাৎ পাগল অথবা যে নেশাগ্রস্ত, আপনি যদি চিন্তা করেন যে ওর তো সমস্যা আছে মাথায়, আমি যে দলিল বানায় নিয়ে যাব বা যে দলিল আমি প্রস্তুত করে নিয়ে যাব, সেই দলিলে আর স্বাক্ষর নেব, আর টিপসই নেব, আর কি করব, সিলমোহর নেব, নিয়ে তো আমি এই দলিল কি করব, আমার ওর নামে যা জায়গা জমি আছে বা বাপের দাদারা যা জায়গা জমি লেখা দিয়ে গেছে, সমস্ত জায়গা জমি আমার নামে করে নেব। এখন এই বিষয়ে যদি আপনি কোনো দলিল যদি প্রস্তুত করেন, তাহলে সে দলিলও মিথ্যা দলিল হিসেবে গণ্য হবে। ধারা 464। আর এটা কি হবে, সেই সাথে জালিয়াতিরও সামিল হবে। অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য যদি কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা হয়, তাহলে সেটা অবশ্যই জালিয়াতির সামিল হবে। আর এই শাস্তি ধারা 465। আর ধারা 465 দলিলটা কি নামে অভিহিত হবে, মিথ্যা দলিল নামে অভিহিত হবে। ধারা 464। ধারা 464। 463 ধারায় জালিয়াতি, আর 465 ধারায় বলা হয়েছে জালিয়াতির শাস্তি, আর 464 ধারায় মিথ্যা দলিল প্রস্তুতকরণের সংজ্ঞা অথবা ভুয়া দলিল প্রস্তুতকরণের সংজ্ঞা বা জাল দলিল প্রস্তুতকরণের সংজ্ঞা। ধারা 464। 461, 62, 63, 64, 465 বুঝতে কোনো সমস্যা আছে না? সমস্যা নাই স্যার। এখানে আর ধারা নাই, কথা বুঝতে পারছেন? আর মোটামুটি 10-12টা ধারা আছে, তাই ইনশাআল্লাহ আশা করি যে দণ্ডবিধি আইনটা শেষ হয়ে যাবে। তাহলে এখানে ধারা হলো কটা, 5টা, 61, 62, 63, 64। আমরা একটু সড়ক পরিবহন আছে 3টা ধারা একটু আলোচনা করি, আর একটু আহ 100 থেকে একটু রিভিশন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সড়ক পরিবহন আইন 100 ধারায় বলা হয়েছে, পুনঃ পুনঃ যদি অপরাধ করা তাহলে সেই অপরাধের ক্ষেত্রে শাস্তি ধারা 105। 105-এ বলা হয়েছে বিপরীত গতিতে অথবা বিপজ্জনক
যদি কোনো ব্যক্তি যানবাহনের মাধ্যমে যদি কি করে বা মোটরযানের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে যদি মেরে ফেলে অথবা কোনো দুর্ঘটনা যদি গুরুতরভাবে যদি আহত করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি বা ধারা 105। ধারা 109 বলা হয়েছে কাগজপত্র যাচাই করার ক্ষমতা। ধারা 110 বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা। ধারা 110 বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা। ধারা 111 নতুন পড়া, ধারা 111। ধারা 109 বললাম আমরা কি, কাগজ দেখার ক্ষমতা বা কাগজপত্র যাচাই করার ক্ষমতা বা কাগজপত্র পরীক্ষা করার ক্ষমতা। আপনার যে কোনো ধরনের পরীক্ষা মানে প্রশ্ন হোক না কেন, যে কোন কোন ব্যক্তি কাগজপত্র মোটরযানের কাগজপত্র পরীক্ষা করতে পারেন, ধারা 109। কোন কোন ব্যক্তি মোটরযানের কাগজপত্র দেখতে পারেন, ধারা 109। কোন কোন ব্যক্তি বা কোন কোন অফিসার, কোন কোন পুলিশ অফিসার মোটরযানের কাগজপত্র যাচাই বাছাই করতে পারেন, সেটাও 109। যে কোনো ধরনের ভাষায় অফিসাররা প্রশ্ন করতে পারে। অফিসার যে ভাষায় প্রশ্ন করুক, যদি প্রশ্ন যাচাই বাছাই হোক অথবা কাগজপত্র যাচাই বাছাই হোক বা পরীক্ষা হোক বা দেখতে পারেন, এই সকল বিষয় যদি প্রশ্ন হয় তাহলে ধারা 109। আর ধারা 111 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসার কর্তৃক মোটরযানের কাগজপত্র আটক করার ক্ষমতা। ধারা 111। 109 ধারায় বলা হয়েছে মোটরযানের কাগজপত্র দেখার ক্ষমতা। আর ধারা 111তে বলা হয়েছে মোটরযানের কাগজপত্র আটক করার ক্ষমতা, অর্থাৎ তাদের নিজেদের কাছে মোটরযানের কাগজপত্র রেখে দিতে পারেন। ধারা 111। ধারা 111 সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদমর্যাদার নিম্নে নয় এরূপ কোনো অফিসার যদি কোনো মোটরযানের লাইসেন্স, মোটরযানের কি লাইসেন্স, রেজিস্ট্রেশন, পারমিট, ট্যাক্স টোকেন, ফিটনেস, তারপরে বীমা সনদ অথবা 18 সালের 464 ধারায় একটু আগে যে আমরা পড়লাম, যদি ভুয়া যদি হয়, রেজিস্ট্রেশন যদি ভুয়া হয়, পারমিট যদি ভুয়া হয়, ট্যাক্স টোকেন যদি ভুয়া হয় অথবা অন্যান্য কাগজে থাকে ফিটনেস সনদ যদি ভুয়া হয় বা বীমার সনদ যদি ভুয়া হয়, দণ্ডবিধি আইনের 464 ধারার মোতাবেক যদি মিথ্যা বা জাল হয়, তাহলে উক্ত কাগজপত্র সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার আটক করতে পারেন এবং মোটরযান চালক বা মালিককে মিথ্যা কাগজপত্র রাখার জন্য তলব করতে পারেন। ধারা 111। ধারা 111। ধারা 111তে বলা হয়েছে কি করতে পারেন, সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার যে কোনো মোটরযানের কাগজ যদি ভুয়া হয়, জাল হয়, যদি নকল হয়, তাহলে তিনি কি করতে পারেন, দণ্ডবিধি আইনের 464 ধারার অনুযায়ী যদি সার্টিফিকেট, রেজিস্ট্রেশন অথবা ফিটনেস অথবা লাইসেন্স অথবা রুট পারমিট, এই সকল জাতীয় কাগজ বা বীমা কাগজ যদি কি হয় আপনার ভুয়া হয় বা জাল হয়, তাহলে তিনি কি করতে পারেন, সেই কাগজপত্র আটক করতে পারেন এবং মোটরযানের যে মালিক আছেন অথবা চালক আছেন সেই চালককে মিথ্যা কাগজপত্র রাখার জন্য কি করতে পারেন, তলব করতে পারেন। ধারা 111 সড়ক পরিবহন আইনের ধারা 111, অর্থাৎ কাগজপত্র আটক। ধারা 115 মোটরযান আটক ও বিলি বন্দেজ। আপনি যে মোটরযান আটক করলেন, মোটরযান আটক, এই মোটরযান আটক করার জন্য, মোটরযান আটক আপনি কখন করছেন, ডাম্পিং 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 ইয়ার্ডে যখন প্রেরণ করছেন, ধারা 65 ধারা অনুযায়ী কি করা হয়, ডাম্পিং ইয়ার্ডে মোটরযান কি করা হয়, প্রেরণ করা হয়। আর এই মোটরযান প্রেরণ করা সংক্রান্ত, যখন এই মোটরযান প্রেরণ করা হয় ডাম্পিং ইয়ার্ডে, যখন প্রেরণ করা হয়, এই ডাম্পিং ইয়ার্ডে মোটরযান প্রেরণ করার মানে কি, না, এটার কোনো বিন্দেশ এক। একে বলা হয়েছে এই আইনের অধীন কোন বিধান লঙ্ঘন অথবা ক্ষমতাপ্রাপ্ত অপর কোন অফিসার আটক করেন, আটক করার পর তিনি কি করেন, বিধি অনুযায়ী যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। ধারা 115 ধারা 115 তাহলে 115 বলা হয়েছে যখন কোনো ব্যক্তি এই সড়ক পরিবহন আইনের কোনো বিধান লঙ্ঘন করবেন, যদি লঙ্ঘন করেন তাহলে সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার সে মোটরযান আটক করতে পারবেন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। ধারা 115 ধারা 115 এই আইনে কোনো বিধান লঙ্ঘন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশের ইন্সপেক্টর
ওসি র্যাঙ্কের অফিসার হতে পারে, পুলিশ পরিদর্শক হতে পারে, যে কোনো অফিসার হতে পারে, অথবা টিআই হতে পারে, অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার হতে পারে, অথবা সাব ইন্সপেক্টর হতে পারে। এই জাতীয় অফিসার মোটরযান ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে পারবেন। কোথায় প্রেরণ করতে পারবেন? ডাম্পিং ইয়ার্ডে। সেটা তো আমরা 65 ধারা অনুযায়ী পড়ছি যে 65 ধারা অনুযায়ী কি করা হয়, ডাম্পিং ইয়ার্ডে মোটরযান প্রেরণ করা যায়। তো ধারা 115 একে বলা হয়েছে মোটরযান আটক করা যায়। ধারা 115 বলা হয়েছে কি কি, মোটরযান মোটরযান ডাম্পিং ইয়ার্ডে যদি প্রেরণ করা হয়, প্রেরণ করা হলে মোটরযানের মালিক মোবাইল কোর্টের মাধ্যমে যদি হয়, মোবাইল কোর্ট, অনেক সময় মোবাইল কোর্ট বসানো হয়, ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট বসান, এই মোবাইল কোর্টের মাধ্যমে যদি আপনার মোটরযান কি করা হয়, আটক করা হয় এবং ডাম্পিং ইয়ার্ডে যদি প্রেরণ করা হয়, তাহলে ওই 2 মাসের মধ্যে, আটকের তারিখ হচ্ছে মোটর মোবাইল কোর্টের ক্ষেত্রে আটকের তারিখ হতে 2 মাসের মধ্যে সংশ্লিষ্ট মোটরযানের মালিককে, সংশ্লিষ্ট মোটরযানের মালিককে ওই মোটরযান সম্পর্কে, এবং যদি পুলিশ সুপার অথবা সমমর্যাদার কোন অফিসারের নিকট যদি আবেদন করেন, তাহলে 2 মাসের মধ্যে তিনি কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। কি বিষয়ে? ওই মোটরযান সম্পর্কে, তার যে মোটরযান যে আটক করা হয়েছে, আটক সম্পর্কে তিনি কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। মোটরযান মালিক কর্তৃক দাখিলকৃত দলিল বা দস্তাবেজ আলোচনা, পর্যালোচনা বা শুনানি গ্রহণ করে নিষ্পত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আদেশ প্রদান করতে পারেন। কে আদেশ প্রদান করতে পারেন? ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করতে পারেন, অথবা পুলিশ অফিসার যদি সাব ইন্সপেক্টর অথবা টিআই অথবা ইন্সপেক্টর অথবা সার্জেন্ট এই পদমর্যাদার যদি কোনো অফিসার যদি আটক করেন, তাহলে পুলিশ সুপার কি করতে পারেন, যে কোনো আদেশ প্রদান করতে পারেন। ধারা 115(3), ধারা 115(3। তো ধারা 115(1), 115(1)-এ বলা হয়েছে মোটরযান আটক করতে পারেন এবং মোটরযান ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে পারেন। ধারা 115(2), 115(2) বলা হয়েছে মোটরযান যদি আটক করা হয়, মোটরযান যদি আটক করা হয়, তাহলে সেই মোটরযান নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা টিআই অথবা সার্জেন্ট পদমর্যাদার অফিসার কি করতে পারেন, মোটরযান আটক করার পর ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে পারেন। তাহলে 115-তে বলা হয়েছে মোটরযান আটক, আর 112-তে বলা হয়েছে কাগজপত্র আটক। কিসের কাগজপত্র? মোটরযানের যে কাগজপত্র থাকবে সেই কাগজপত্র আটক করা যেতে পারে। ধারা 112। ধারা 115-তে মোটরযান আটক, মোটরযান ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ। আর মোটরযান সম্পর্কে যদি ওই মালিক আবেদন করতে চায় বা ওই বিষয়ে যদি কোনো কিছু সে জানতে চায়, তাহলে 2 মাসের ভিতরে কি করতে হবে, যদি মোবাইল কোর্টের মাধ্যমে মোটরযান আটক করে তাহলে আদালতে আবেদন করতে হবে, অথবা যদি পুলিশের সার্জেন্ট, টিআই বা পুলিশ পরিদর্শক অথবা সাব ইন্সপেক্টর পদমর্যাদার যদি কোনো অফিসার যদি মোটরযান আটক করেন এবং ডাম্পিং ইয়ার্ডে যদি প্রেরণ করেন, তাহলে আটকের তারিখ হতে 2 মাসের মধ্যে কি করতে হবে, পুলিশ সুপার বরাবর আবেদন করতে হবে। ধারা 115(3। এই যে আবেদনটা করা হবে, এই আবেদনটা করার পর তার যে দলিল দস্তাবেজ থাকবে অথবা তার যে গাড়ি সংশ্লিষ্ট যে কাগজপত্রগুলো থাকবে, সেগুলা কি করতে পারবেন, পুলিশ সুপার মহোদয় অথবা আদালতে যদি আবেদন করা হয়, তাহলে আদালত কর্তৃক সেই কাগজপত্র যাচাই বাছাই করতে পারবেন। যাচাই বাছাই করার পর যে কোনো বিধি অনুযায়ী যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ধারা 115(3। ধারা 115(4) তাকে বলা হয়েছে ডাম্পিং ইয়ার্ডে প্রেরিত মোটরযানের মালিক মোটরযান অবমুক্তির জন্য, কিসের জন্য, অবমুক্তির জন্য 2 মাসের মধ্যে আবেদন যদি না করেন, তাহলে ডাম্পিং ইয়ার্ডের দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ অথবা সংস্থা আদালতের অনুমতি সাপেক্ষে, প্রত্যেকটা ক্ষেত্রেই বলা আছে আদালতের অনুমতি সাপেক্ষে কি করতে পারবেন, ওই যে গাড়ি আটক করা হয়েছে সেই গাড়ি, আটককৃত গাড়ি যে কোনো সেবামূলক সংস্থাকে দান করে দিতে পারেন, অথবা নিলামে বিক্রয় করতে পারেন, অথবা বিধি অনুযায়ী যদি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়, অথবা কোনো প্রতিষ্ঠানকে যদি দান করা যায়, সেবামূলক কোনো প্রতিষ্ঠানকে, তাহলে দানের জন্য আদালত আদেশ দিতে পারেন। ধারা 115(4). ধারা 115(4). তা ধারা 115(1)-এ বলা হয়েছে মোটরযান আটক করা যাবে। ধারা 115(2)-এ বলা হয়েছে মোটরযান আটককৃত মোটরযান কি করতে হবে, ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে হবে। ধারা 115(3)-এ বলা হয়েছে যে মোটরযান আটক করা হবে সে মোটরযানের মালিক কি করবেন, যদি মোবাইল কোর্ট, রাস্তায় মোবাইল কোর্ট, আপনারা তো মোবাইল কোর্ট ডিউটি করেন, করি স্যার। রাস্তায় মোবাইল কোর্টটা যে বসানো হয়, মোবাইল কোর্ট বসায় যদি কোনো
গাড়ি যদি আটক করা হয়, তাহলে যে ব্যক্তির গাড়ি আটক করা হবে সেই ব্যক্তি নিজে অথবা ওই গাড়ির যদি কোনো মালিক থাকে সে মালিক আদালতে আবেদন করবে। কিসের জন্য? ওই গাড়ি অবমুক্ত করার জন্য আদালতে আবেদন করবে। আর রাস্তায় যে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, টিআই এরা যে ডিউটি করে, এই ডিউটি করার ক্ষেত্রে যদি পুলিশ অফিসার যদি গাড়ি আটক করে, তাহলে 2 মাসের মধ্যে, আটক করার তারিখ হতে 2 মাসের মধ্যে এসপির কাছে, পুলিশ সুপারের কাছে কি করতে হবে? আবেদন করতে হবে। কিসের জন্য? অবমুক্ত করার জন্য। যখন আবেদন করা হবে অবমুক্ত করার জন্য, আর যে অপরাধের জন্য এই গাড়ি আটক করা হবে সেই অপরাধ সংশ্লিষ্ট কাগজপত্র ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে যাইতে হবে বা আবেদনের সাথে দিতে হবে। দেওয়ার পর সেই আবেদন আদালত অথবা পুলিশ সুপার যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পর যে কোনো নিষ্পত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালত অথবা পুলিশ সুপার আদেশ দিবেন। ধারা 115(3)। ধারা 115(1) আটক করবে, 2 ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করবে, 3 ওই চালক অথবা মালিক 2 মাসের ভিতরে আদালতে অথবা পুলিশ সুপার বরাবর অবমুক্তকরণের জন্য আবেদন করবেন। আবেদনের সাথে সেই সংশ্লিষ্ট কাগজপত্র যখন আদালত অথবা পুলিশ সুপার শুনানি করবেন অথবা দেখাশোনা করবেন বা পর্যালোচনা করবেন, পর্যালোচনা করার পর যে কোনো বিধি অনুযায়ী নিষ্পত্তিমূলক যে কোনো ব্যবস্থা গ্রহণ করার জন্য আদেশ দিবেন। ধারা 100 বলা হয়েছে যদি যদি কি করে, গাড়ি যদি অবমুক্ত করার জন্য যদি কি করেন, আবেদন যদি না করেন, অর্থাৎ গাড়ি যদি চোরাই হয় অথবা চোরাই পথে যদি নিয়ে আসা হয়, গাড়ির কাগজ নাই, কিচ্ছু নাই, কোনো কিছু ঠিক নাই, সেক্ষেত্রে দেখা যায় যে এখনো বিভিন্ন থানা ফাঁড়িতে গাড়ি থাকে, গাড়ি পড়ে থাকে। এই গাড়িগুলো কি করে না, আবেদন করে না, অবমুক্ত এই গাড়িগুলো আদালতের আদেশ ক্রমে বা আদালতের অনুমতি সাপেক্ষে কি করা যাবে? নিলাম করা যাবে। অথবা এই গাড়িগুলা বিভিন্ন সেবামূলক যে প্রতিষ্ঠান থাকে, বিভিন্ন সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো থাকে, এই প্রতিষ্ঠানগুলোতে এই গাড়ি দান করা যাবে। ধারা 115(4)। ধারা 115(4)। ধারা 119 আছে, 119-এর 4টা পার্ট আছে, 4টা পোর্শন আছে, তাই এটা দরকার নাই, আর একটা দিন পড়বো। তাহলে ধারা 112, ধারা 115। ধারা 112-তে বলা হয়েছে গাড়ির কাগজপত্র আটক করা যাবে, আর ধারা 115-তে বলা হয়েছে গাড়িকেই আটক করা যাবে। ধারা 115 গাড়ি আটক করা করা যাবে। যাবে। এই 12 আর 15 ধারা বুঝতে কোনো সমস্যা আছে না? বোঝা গেছে স্যার। কোনো প্রশ্ন? স্যার 104-এ তো বলা হয়েছে যে স্যার গাড়ি আটক করার পর 2 মাসের ভিতরে যদি আবেদন না করে তো গাড়ি এই অন্য ব্যবস্থা নেওয়া যাবে, এটাই তো স্যার? ধারা 104, না, 115 115(4)-এ। 115(4)-এ, হ্যাঁ, 115(4)-এ বলা হয়েছে আপনি যদি 2 মাসের মধ্যে যদি আবেদন না করেন, তাহলে তাহলে গাড়ি এগুলা আদালতের আদালতের অনুমতি ক্রমে নিলামে দেওয়া যাবে। নিলামে উঠানো যাবে, অথবা আপনার গাড়ি যে কোনো সেবামূলক প্রতিষ্ঠানেও দান করার জন্য আদেশ দিতে পারেন। কিন্তু আসলে 2 মাসে হয় কিনা বা 2 মাস সময়ে এই কাজটা করে কিনা সঠিক আমার জানা নেই। কিন্তু আইনে বলা আছে 2 মাস। 2 মাসের ভিতরে যদি কোনো ব্যক্তি আবেদন না করে, তাহলে সেই গাড়ি দান করা যাবে সেবামূলক প্রতিষ্ঠানে অথবা নিলামে বিক্রয় করা যাবে। এই স্যার। তাহলে